ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের 4 সদস্যের জানাজা হয়েছে। রোববার সকালে গ্র্যান্ড মুসাল্লায় এই জানাজা ইমামতি করেন প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। এতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি না থাকলেও বাকি 3 ছেলে উপস্থিত ছিলেন। পাশাপাশি অংশ নেন লাখো শোকার্ত জনতা। এ সময় খামেনি এবং তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন তারা। বিস্তারিত অরিসুল ইসলামের প্রতিবেদনে। লাখো শোকার্ত মানুষের ঢল নেমেছিল তেহরানের গ্র্যান্ড মুসাল্লায়। এই জনসমুদ্র ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের জন্য। রবিবার সকালে গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত হয় খামেনির প্রথম জানাজা। এতে ইমামতি করেন প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। তবে নিরাপত্তার কারণে জানাজায় ছিলেন না ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বাকি 3 ছেলে যোগ দিয়েছেন জানাজায়। এই জানাজা হয় মোট 3 ধাপে। প্রথম ধাপ আয়াতুল্লাহ খামেনির জন্য, দ্বিতীয় ধাপে বশরা হুসাইনি খামেনি, মেজবাহ আল হুদা বাকেরি ও জাহুরা হাদ্দাদ আদেল এবং তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জানাজা হয়। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত হন এই শীর্ষ শিয়া নেতা। দীর্ঘ 4 মাস পর তার এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা হচ্ছে। আনুষ্ঠানিকতা শুরু হয় গত শুক্রবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশেষ ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার ইরাকের নাজাফ ও কারবালাতেও নেওয়া হবে তার মরদেহ। সেখানে বিশেষ বিদায় পর্ব শেষে আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। অরিসুল ইসলাম, ৭১। এভাবেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে ইরানের মানুষ। পাশাপাশি খামেনিকে হত্যার বদলা নিতে ক্ষোভে ফুঁসছেন তারা। তার শেষ বিদায় অনুষ্ঠানে লাল পতাকা বহন করতেও দেখা গেছে অসংখ্য শোকাহত মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন ইরানিরা এই পতাকা প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহার করেন। সরকার যেন খামেনির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন তারই কড়া বার্তা দিয়েছে ইরানিরা। অরিসুল ইসলামের আরও একটি রিপোর্ট। একদিকে শোকে ভাসছেন, অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন গোটা ইরানের মানুষ। বিদায় জানানো হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তবে এই বিদায় অনুষ্ঠানে কেবল শোকই নয়, দেয়া হচ্ছে প্রতিশোধের বার্তাও। বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুক্রবার ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লার বাইরে এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন ইরানিরা। প্রিয় নেতাকে বিদায় জানাতে কালো পোশাক পরে অসংখ্য মানুষ রাস্তায় ভিড় জমান। তাদের হাতে ছিল ইরানের পতাকা ও নানা রকম ব্যানার। সবার মুখে ছিল প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগান। এ সময় অনেককেই লাল পতাকা বহন করতে দেখা গেছে। এটি ছিল অন্যরকম এক বার্তা। ইউনিভার্সিটি অফ তেহরানের গবেষক মোহাম্মদ ইসলামী বলেন, এই পতাকা বহন করার মধ্য দিয়ে প্রতিশোধের বার্তা দিচ্ছেন ইরানিরা। তারা চাইছেন যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, ইরান সরকার যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। রবিবারও সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। 6 জুলাই তার শোকযাত্রা কোম নগরীতে যাবে। সেখানে থাকবে 7 জুলাইও। পরদিন ইরাকের নাজাফ ও কারবালায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবেন সেখানকার মানুষ। পরে 9 জুলাই মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারে দাফন করা হবে ইরানের অন্যতম ক্ষমতাবান এই নেতাকে। অরিসুল ইসলাম, ৭১। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকলেও অংশ নিচ্ছে না অন্তত 13টি দেশ। এর পেছনে গেল 5 দিনের ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, খামেনির জানাজায় অংশ না নেওয়ার জন্য বিভিন্ন দেশকে প্রবল চাপ প্রয়োগ করেছে মার্কিন প্রশাসন। বিস্তারিত জানাচ্ছে নাহিদা রিন্থি। যুক্তরাষ্ট্রের চাপে পড়ে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ অন্তত 13টি দেশ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে,
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে কয়েকটি দেশের সরকার। তারা জানিয়েছে স্মরণসভায় যোগ দিতে বিদেশি প্রতিনিধি দলগুলোর তেহরান সফর নিরুৎসাহিত করার জন্য গত 5 দিন ধরে ব্যাপক প্রচারণা চালিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী 26 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোর প্রতি একটি গোপন নির্দেশনা জারি করেন। এতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে জানিয়ে দিতে বলা হয়েছিল ওয়াশিংটনের সঙ্গে সেই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে। এছাড়াও তাসনিম নিউজ জানিয়েছে রুবিও অন্তত 5টি আরব দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সতর্ক করেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিলে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা থেকেও বঞ্চিত হতে হবে সেই সব দেশগুলোকে। নাহিদা রিন্থি, ৭১। আর এসবের মধ্যে আগামী 11 জুলাই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির 7 দিন ব্যাপী আনুষ্ঠানিকতা শেষ হলেই এই বৈঠক শুরু হবে। সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, নতুন দফার আলোচনায় তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, ইরানের জব্দ থাকা অর্থ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাবে। এর আগে গেল বুধবার দোহায় দুই দেশ সবশেষ পরোক্ষ কারিগরি পর্যায়ের বৈঠক করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠককে খুব ভালো বলে মন্তব্য করেছিলেন। ইরানের দাবি ছিল ওই বৈঠকে দেশটিতে জব্দ থাকা কয়েকশো কোটি ডলারের একটি অংশ ছাড় করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন কোনো সমঝোতা হওয়ার কথা অস্বীকার করেছেন। 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সমঝোতা স্মারক সই করে, যার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে 60 দিনের সময় দেওয়া হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার অভিযোগে এক ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। স্থানীয় সময় শনিবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। ওই ব্যক্তির দেওয়া তথ্যের কারণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন বলে অভিযোগ হামাসের। এদের মধ্যে হামাসের সামরিক শাখা ইজ আল দিন আল কাসাম ব্রিগেডের সাবেক কমান্ডার ইজ আল দিন হাদ্দাদও রয়েছেন। গত মে মাসে হাদ্দাদ নিহত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওদিকে গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করার সময়ও ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল। তবে গ্রেপ্তারের পর তিনি নিজের অভিযোগ স্বীকার করেন এবং হাদ্দাদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথাও জানান। তীব্র তাপপ্রবাহের প্রভাবে যুক্তরাষ্ট্রের ইউটাহ এবং কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল চলছে। দাবানল নেভাতে কাজ করছেন 8,000-এরও বেশি দমকল কর্মী। এছাড়া ইউরোপেরও বেশ কয়েকটি দেশে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে রয়েছে পর্তুগাল, যা দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। সেখানে ঘন্টায় 600 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল। স্পেনের বনাঞ্চলেও জ্বলছে আগুন। এর বাইরে ফ্রান্স, গ্রিস, তুরস্ক, ইউক্রেনেও জ্বলছে দাবানল। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মধ্য ও পশ্চিমাঞ্চলের অন্তত 4টি অঙ্গরাজ্যে এখনো অব্যাহত আছে ভয়াবহ দাবানল। দেশটির ইউটাহ ও কলোরাডো অঙ্গরাজ্যে 8টি বড় দাবানল সহ অন্তত 54টি দাবানল জ্বলছিল গত কয়েকদিন থেকেই। আগুন নেভাতে গিয়ে কয়েকজন জরুরি সহায়তা কর্মীরও মৃত্যু হয়েছে। এর মধ্যেই নতুন করে আরও অন্তত 83টি নতুন দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে 8,200 কর্মী কাজ করে যাচ্ছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপেরও কয়েকটি দেশে। এর মধ্যে পর্তুগালের কার্কোসা অঞ্চলে দাবানল পরিস্থিতির আশঙ্কাজনকভাবে অবনতি হচ্ছে। সেখানে প্রতি ঘন্টায় দাবানল ছড়িয়ে পড়ছে 600 হেক্টর এলাকায়। বনাঞ্চলের এই আগুন নেভাতে কয়েকদিন থেকেই দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির জরুরি সহায়তাকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্পেনের দমকল বাহিনীও। দাবানল আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়তে থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। এসব এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে স্পেনেও অব্যাহত থাকা দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। ঝোড়ো বাতাসে এই আগুন ক্রমেই আরো বড় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে থাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দাবানলের আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে বন্ধ রয়েছে যান চলাচল। দেশটিতে তীব্র তাপপ্রবাহে হাজারো মানুষের মৃত্যু হয়েছে, তবে দাবানলে কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোকিনি রাজ্যের ওরেওকাস্ট্রো এলাকার বনভূমি ও কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে দাবানল। কর্তৃপক্ষ বিপজ্জনক এলাকাগুলো থেকে স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার জন্য ১১২ দফা সতর্কতা জারি করেছে। এছাড়া একটি হাসপাতাল খালি করে সব রোগী ও স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্স, তুরস্ক, ইউক্রেন সহ আরও কয়েকটি দেশে এখনও দাবানল জ্বলছে। সৃষ্টি ঘটক, ৭১। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান প্রভাবগুলোর একটি দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায়। অস্বাভাবিক তাপ ও প্রবাহে নির্ধারিত সময়ের অনেক আগেই গলে গেছে শীতকালে জমে থাকা বরফ। এবার এই দেশটির হিমবাহগুলোতে রেকর্ড পরিমাণ বরফ গলতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। অরিসুল ইসলামের আরও একটি রিপোর্ট। ইউরোপ জুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মধ্যে সুইজারল্যান্ডের হিমবাহগুলো দ্রুতগতিতে গলতে শুরু করেছে, যা আল্পস পর্বতমালার হিমমণ্ডলের হ্রাসের হার নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। সুইস গ্লেসিয়ার মনিটরিং নেটওয়ার্ক গ্লামসের মতে শীতকালে জমে থাকা বরফ ও তুষার নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই গলে গেছে। গবেষকরা বলছেন, চলতি তাপপ্রবাহে মাত্র ২ সপ্তাহেই রোন হিমবাহের একটি অংশের প্রায় ১.৫ মিটার বরফ গলে গেছে। পাশাপাশি সময়ের আগে বরফের আস্তরণ গলে গিয়ে গাঢ় রঙের বরফ বের হয়েছে, যা আরও তীব্রভাবে তাপ শোষণ করছে। এটি একটি চক্রাকার প্রক্রিয়া তৈরি করে, যা বরফ গলার প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দিচ্ছে। এবছরের এই সময়ে হিমবাহগুলোর অবস্থা খুবই খারাপ। কম তুষারপাত এবং একের পর এক তাপপ্রবাহের কারণে পরিস্থিতি ২০২২ সালের রেকর্ড গলনের বছরের কাছাকাছি পৌঁছে গেছে। বিজ্ঞানীদের এই উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে হিমবাহ দেখতে আসা পর্যটকদের মধ্যেও। তারা বলছেন, চোখের সামনেই হারিয়ে যেতে দেখছেন বরফের বিশাল স্তর, যা উদ্বেগজনক। আমি ৫০ বছর ধরে এখানে আসছি। পরিবর্তন দেখে আমার কাঁদতে ইচ্ছে করছে। হিমবাহের উচ্চতা প্রায় ৮০ মিটার কমে গেছে। এখানেই জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র দেখা যায়। ভালো লাগছে প্রকৃতির এই সৌন্দর্য দেখে, কিন্তু একই সঙ্গে খুব খারাপও লাগছে, কারণ এটি আর পূর্ণাঙ্গ হিমবাহ নয়, শুধু তার অবশিষ্ট অংশ। ভবিষ্যতের কথা ভেবে সত্যি উদ্বিগ্ন। বিজ্ঞানীদের সতর্কবার্তা, বৈশ্বিক উষ্ণতা ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকলে সুইজারল্যান্ডের হিমবাহ আরও দ্রুত সংকুচিত হবে। এর প্রভাব শুধু আল্পস অঞ্চলে নয়, ইউরোপ জুড়ে পানি সম্পদ, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্যের ওপর পড়বে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। অরিসুল ইসলাম, ৭১। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৫৪ জনে। আহত হয়েছেন আরও ১৬,৫৯২ জন। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। ৩,২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীর পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯,৫৬৭ জন কর্মী মোতায়েন করা হয়েছে। গেল ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৩৯ সেকেন্ড। মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ সেই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত মোট ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি অন্যতম প্রধান তেল টার্মিনালে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সঙ্গে অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। সেন্ট পিটার্সবার্গের গভর্নর বেলকভ শহরে একটি ব্যাপক ড্রোন হামলার কথা স্বীকার করেছেন এবং তেল টার্মিনালে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় গভর্নর জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ অঞ্চল জুড়ে ৭২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর তিনি শহরের ৫০ লাখেরও বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতভর কিয়েভ এবং এর আশপাশ এলাকায় ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৩০ জন নিহত এবং আহত হন ৯১ জন। এর একদিন পর সুমিতে আবারও হামলা চালায়। এতে শিশুসহ নিহত হয়
আরও 4 জন। জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি AfD'র বার্ষিক সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার এয়ারপোর্টের রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। পুলিশ জানিয়েছে বিক্ষোভে প্রায় 15,000 মানুষ অংশ নেন। এতে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীরা মহাসড়ক এবং বিভিন্ন সড়কে অবরোধ করেন। সম্মেলনের শুরুতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পুনর্নির্বাচিত করা হয় অ্যালিস ভাইডেল এবং টিনো ক্রুপালাকে। তাদের তত্ত্বাবধানেই জাতীয় জরিপে শীর্ষস্থানে উঠে এসেছে AfD। জরিপে দেখা গেছে ভোটারদের সমর্থনের দিক দিয়ে AfD জার্মানির বর্তমান চ্যান্সেলরের জোট থেকেও এগিয়ে আছে। এর মধ্য দিয়ে দলটি ক্ষমতায় আসার আশা দেখছে। এই জন্য উদ্বোধনী বক্তব্যে বিক্ষোভকারীদের গণতন্ত্র বিরোধী বলে কটাক্ষ করেন দলটির নেতারা। ভোটের প্রায় 1 মাস পর সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরিকে বিজয় ঘোষণা করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হয় গত 7 জুন। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফুজিমোরি অল্প ব্যবধানে বামপন্থী প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজকে পরাজিত করেন। 51 বছর বয়সী কেইকো ফুজিমোরি 50.135% ভোট পেয়েছেন। অপরদিকে বামপন্থী প্রার্থী 57 বছর বয়সী রবার্তো সানচেজ পেয়েছেন 49.865% ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল 50,000-এরও কম। সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা কেইকো ফুজিমোরি এ নিয়ে চতুর্থবারের মতন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে অবশেষে জয় পেলেন। ওদিকে নির্বাচনী প্রচারণায় সংগঠিত অপরাধ, চাঁদাবাজি এবং সহিংসতা দমনে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন কেইকো। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংকট যেন বেড়েই চলেছে। 1 মাস যেতে না যেতেই পদ থেকে সরে গেলেন রাজ্য সভাপতি এবং সাবেক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্থানীয় সময় শনিবার সব পদ ছেড়ে বিধানসভায় মমতা বিরোধী বিধায়কদের সাথে বৈঠকও করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে পদত্যাগের আগে দলের কারো বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেননি চন্দ্রিমা। ওদিকে শুক্রবার বিকেলে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা যখন কলকাতায় দলের কেন্দ্রীয় দপ্তর দখল করেছিল, তখন চন্দ্রিমাও সেখানে উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে। তৃণমূল ভবন দখল করার পর তিনি ওই ভবন থেকে বেরিয়ে যান বলেও জানা গেছে। চন্দ্রিমাই বিদ্রোহীদের হাতে দলীয় দপ্তর তুলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।